জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেয়া হবে জানালেন মন্ত্রী। পার্টিকুলার এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। বিদেশি বিনিয়োগকারীদের সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশের নদী বালু থেকে সিলিকা উৎপাদনের সম্ভাবনা। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা পরশু। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে বিরোধী দল সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। প্রধানের সফর স্বাভাবিক চোখেই দেখছে ঢাকা। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর। দুর্বল পাঠদান আর ঘন ঘন নীতি বদলে এসএসসিতে বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের তাগিদ। দেশে উগ্রবাদীর নেটওয়ার্ক সক্রিয় হওয়ার শঙ্কা, গতি নেই তদন্তে। নজরদারির বাইরে জামিনে বের হওয়া জঙ্গিরাও। কিছু কিছু দৃশ্যমান অ্যাকশন দরকার। এই দৃশ্যমান অ্যাকশন হলে হবে কি যে এক ধরনের আস্থা তৈরি হবে সাধারণ জনগণের মধ্যে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক আইনে বিচারের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের অবৈধ ব্যবসা থামাতে পরিশোধিত তেল আমদানি ও বিপণনে বেসরকারি উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছে, জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতে দেওয়া হবে। রাজধানীতে এফইআরবির সেমিনারে এসব কথা জানিয়েছেন। বছরের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধের উত্তাপ টের পাওয়া যায় বাংলাদেশের জ্বালানির বাজারে। তেলের পাম্পে জ্বালানির জন্য শুরু হয় হাহাকার, বাড়ে কালোবাজারিদের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় জ্বালানি তেল আমদানি আর বিপণন ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত হবে, চাপ কমবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ওপর, এমনটি মনে করছে সরকার। ঢাকায় এফইআরবি আয়োজিত জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে সামগ্রিক অর্থনীতি চাঙ্গা করতে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ খুবই দরকার। দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। এইটা দেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। মন্ত্রী বলেন, সরকারের এমন উদ্যোগকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ধরনের অপপ্রচারকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের ঘাটতি আছে। তিনি জানান, এর দীর্ঘমেয়াদী সমাধান দিতে কাজ করছে সরকার। জ্বালানির সরবরাহ এবং চাহিদার মধ্যে কিন্তু একটি বড় ধরনের গ্যাপ রয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশিদের সব ধরনের সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ হয়। সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছেন তারা।
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল চালু করতে বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। মিল 3টি চালু হলে 11,500-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। বিনিয়োগ হবে প্রায় 619 কোটি টাকা। জাতীয় জুট মিল, স্টার জুট মিল এবং প্লাটিনাম জুট মিল, এই 3টা জুট মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে লিজ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায় 2টা মিল মিলিয়ে 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। প্রভাব খাটিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়া যাবে না, এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেছেন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার কাজ করছে। নির্ধারিত সময় পণ্য খালাস সহ নানা সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় আমদানি রপ্তানিতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়, বাড়ছে খরচ। এতে পর্যাপ্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারছে না চট্টগ্রাম বন্দর। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর ও কাস্টম সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। চিহ্নিত করা হয় প্রতিবন্ধকতাগুলো, খোঁজা হয় বন্দরের গতিশীলতা বাড়ানোর পথ। এই প্রথমবারের মতো আমরা একটা জয়েন্ট পোর্ট অ্যান্ড কাস্টম যাতে কাজ করতে পারে, যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, আমরা একসাথে বসে সমাধান করতে পারবো। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক সুবিধা নেয়ার সুযোগ নেই। সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে বলেও জানান মন্ত্রী। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না, যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয়ে আরো গতি ফিরবে বন্দরে, প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদেরও। আজকে আমরা আনএনিমাসলি একটা ডিসিশন হয়েছে যে চিটাগং পোর্ট এবং কাস্টমসে যেসব সমস্যা আছে সেগুলি সবাই মিলে বসে আমরা সমাধান করব। আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা, ডিসকাশন যদি আমলে না হয়, প্রতিদিনের সমস্যা প্রতিদিন সমাধান হবে। বন্দরের কার্যক্রমে গতি আনতে এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করে দেন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধুনিক সভ্যতার স্পন্দন এখন লুকিয়ে আছে ক্ষুদ্র এক চিপের ভেতর, যাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। এআই থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি কিংবা 5G নেটওয়ার্ক, সবকিছুরই প্রাণভোমরা এই প্রযুক্তি। কিন্তু কেমন হবে যদি বলি আমাদের প্রমত্ত পদ্মা, যমুনা কিংবা তিস্তার বুকে লুকিয়ে আছে এই ডিজিটাল বিপ্লবের বীজ? জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ জিএসবি এর এক গবেষণায় উঠে এসেছে, বাংলার নদীবালু থেকে উচ্চ বিশুদ্ধতার সিলিকা বা হাই পিউরিটি কোয়ার্টজ HPQ উৎপাদন সম্ভব হতে পারে। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। প্রতিদিন আমাদের প্রধান নদীগুলো দিয়ে বয়ে চলা কোটি কোটি টন বালু নিয়ে সাধারণ মানুষের ভাবনা তেমন একটা নেই, কিন্তু বিশ্বজুড়ে যখন চিপ তৈরির কাঁচামালের হাহাকার, তখন এই নদী বালুই হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক টেক অফ। জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের গবেষণা অনুযায়ী ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও তিস্তা নদী অববাহিকায় 300 বিলিয়ন টনেরও বেশি বালু সম্পদ রয়েছে, যার গড়ে প্রায় 88.7% কোয়ার্টেজ বা সিলিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, 6G যোগাযোগ এবং ইলেকট্রিক গাড়ির প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে হাই পিউরিটি কোয়ার্টার্স বা HPQ এর চাহিদা এখন তুঙ্গে। কিন্তু বাংলাদেশের বালু দিয়ে কি সরাসরি সেমিকন্ডাক্টর চিপ তৈরি সম্ভব? গবেষণা বলছে, প্রচলিত শোধন প্রক্রিয়ায় বাংলাদেশের নদীবালু থেকে 99.5% বিশুদ্ধ সিলিকা পাওয়া সম্ভব, যা গ্লাস, অপটিক্যাল ফাইবার এবং সিরামিক শিল্পের জন্য চমৎকার। কিন্তু মাইক্রোচিপ বা সিলিকন ওয়েফার তৈরির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্রেড পলিসিলিকনের বিশুদ্ধতা হতে হয় 99.999999% বা 99 পিওর পিউরিটি।
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নদী বালুতে উচ্চমানের সিলিকার সম্ভাবনা প্রচুর হলেও এটিকে এখনই সেমিকন্ডাক্টর গ্রেড হিসাবে নিশ্চিত করার আগে ক্রিস্টাল স্ট্রাকচার ও আল্ট্রা ট্রেস উপাদানের বিশদ পরীক্ষা প্রয়োজন। তাদের পরামর্শ শুরুতেই কোটি কোটি ডলার খরচ করে চিপ তৈরির কারখানায় না গিয়ে বাংলাদেশের উচিত পর্যায়ক্রমে কৌশলগত রোডম্যাপ অনুসরণ করা। অগ্রাধিকার হওয়া উচিত হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং ওস্যাট বা চিপ অ্যাসেম্বলিং ও টেস্টিং এর দিকে মনোনিবেশ করা। এই অনন্ত যাত্রা একটি দীর্ঘমেয়াদী স্বপ্নের নকশা আঁকা হয়েছে 2026 থেকে 2050 সাল পর্যন্ত। প্রথম ধাপে একটি স্যান্ড প্রসেসিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যা দেশের খনিজ সম্পদের সঠিক মূল্যায়ন করবে। এরপর ধীরে ধীরে বাণিজ্যিক সিলিকা উৎপাদন থেকে শুরু করে আগামী 2.5 দশকে বাংলাদেশ হয়তো পা রাখবে নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে। সংশ্লিষ্টদের মতে পদ্মা যমুনার তলদেশের এই বালুরাশি শুধুই পলির স্তূপ নয়, বরং সঠিক নীতি ও আধুনিক গবেষণার ছোঁয়ায় এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের নতুন কাঁচামাল। রাতারাতি মাইক্রোচিপ কারখানা তৈরি করা অলৌকিক মনে হলেও হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং চিপ অ্যাসেম্বলিং এর মাধ্যমে এগোলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশও হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার। অবহেলায় থাকা এই সাধারণ বালুকণা একদিন পরিণত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে। এ কোনো অলীক রূপ কথা নয়, বরং বিজ্ঞান ও প্রকৃতির এক বাস্তব সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক নীতি, নিরলস গবেষণা আর দূরদর্শী বিনিয়োগের। কে জানে, বাংলার এই বিপুল জল ও বালু সম্পদই হয়তো একদিন লিখবে আমাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক মুক্তির এক নতুন মহাকাব্য। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীকে জানা যাবে বৃহস্পতিবার, এমনটা জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। আর বিরোধী দলীয় চিফ হুইপ বলছেন গণতন্ত্রের স্বার্থে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। সকালে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। এদিকে ইসি সচিব জানান, স্বচ্ছতা নিশ্চিতে ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের সভা। আলোচনা হয় ভোট গ্রহণ, তফসিল ও প্রার্থী মনোনয়ন নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সরকার দলীয় চিফ হুইপ। জানান, সরকারি দলের প্রার্থী কে হচ্ছেন জানা যাবে বৃহস্পতিবার। 18 তারিখের আসবে, তারপরে আমরা নির্বাচন করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। যেদিন নির্বাচন হবে, মানে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেবে, দাখিলের আগে হবে, দাখিলের সময় আমরা সবাই জানব। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণতন্ত্রের স্বার্থে ভোটে অংশ নিচ্ছেন তারা। নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এদিকে নির্বাচন ভবনে ভোটের প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে, কেন এখান থেকে গেজেট করার তো ওখানে সুযোগ নাই। ইসি সচিব জানান, নির্বাচনে ভোট দেবেন 349 এমপি। সংসদ কক্ষে ভোট নেওয়া হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী 27 আগস্ট থেকে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সবশেষ গত 15 জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। গত 7 জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে 26 কার্যদিবস। পাশ হয় 10টি সরকারি বিল। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়ি, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়েছে।
জুলাই আন্দোলন দমনে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তা প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আপনার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বের করবেন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোনালাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াতে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি না সব আমাদের লোক থাকতে হবে। ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক কথাই। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারে শেষ পর্যায়ে। সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি চলছে, দীর্ঘ 4 দিন ধরে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটির শুনানি শেষ পর্যায়ে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঢাকা সফর দুদেশের মধ্যে স্বাভাবিক কার্যক্রমের অংশ এবং এটি নিয়ে জল্পনার কিছুই নেই বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সংবাদ সম্মেলন করতে দেয়ায় ভারতকে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি করা হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র প্রধান পরাগ জৈন সহ 3 গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি ঢাকা সফর করেন। জানা গেছে সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন র প্রধান। তাই পূর্ব নির্ধারিত হলেও আরও কারণেই এই সফর ঘিরে বাড়তি কৌতূহল আছে জনমনে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, র প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনা কল্পনার কোনো অবকাশ নেই। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, 2 দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে এমন সফর নতুন কিছু না। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমন ভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। একদিন আগে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনা হয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে সংবাদ সম্মেলন করতে দেয়া ভারতের ঠিক হয়নি, স্পষ্ট করে ভারতকে এমন বার্তা দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সূক্ষ্ম বিচার বিশ্লেষণ চলছে সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে। এ নিয়ে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা। 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন এরকম একটা সম্ভাবনা আছে এবং সেটা বেশি আছে, সম্ভবত সেটা করতে যাচ্ছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবারের ফল বিপর্যয়ের জন্য শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষার অভাব এবং ঘন ঘন নীতি পরিবর্তনকেই দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা তাগিদ দিয়েছেন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের। শিক্ষা নীতির যে অভাব, ঘাটতি, এই ঘাটতির কারণে এটা হচ্ছে, এবং এর কনসিকুয়েন্স হচ্ছে যে আমাদের মূল্যায়নের নীতিমালা, অর্থাৎ শিক্ষানীতি তো আপনার নাই, আপনার মূল্যায়ন নীতিমালা থাকবে কোত্থেকে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো, সবই দরকার, এলিমেন্ট হচ্ছে শিক্ষক। একজন ভালো শিক্ষক থাকলে ক্যারিকুলামের গ্যাপটাও সে ফিল আপ করে ফেলে। সম্প্রতি ঢাকায় একাধিক স্থানে আইইডি ও বোমা সদৃশ্য বস্তু পাওয়ায় নতুন করে আলোচনায় জঙ্গিবাদ। তবে এই নেটওয়ার্ক নিয়ে অন্ধকারে জঙ্গিবাদ দমনে গঠন করা সংস্থাগুলো। এমনকি নজরদারিতে নেই জামিনে বের হওয়া জঙ্গিরাও। নিরাপত্তা বিশ্লেষকদের শঙ্কা, আবারও মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ বা বিচ্ছিন্নতাবাদ। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। নরসিংদীর শেখ আজিজুল হাক্কানি 2024 সালে করাচি বিমানবন্দরে গ্রেফতার হন। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় 20 মাস রাওয়ালপিন্ডি কারাগারে ছিলেন তিনি। চলতি বছরের 2 আগস্ট পাকিস্তান পুলিশ তাকে তুলে দেয় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে। এরপর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলের হাতে হাক্কানিকে হস্তান্তর করে পুলিশ। সে সময় তাকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ও টিএফআই। সেখানে তার দেয়া তথ্য মতে শুধু হাক্কানি একাই নয়, আরও অনেক বাংলাদেশি যুক্ত টিটিপির নেটওয়ার্কে। অনলাইনে প্রশিক্ষণের পর সাধারণ সমর্থক থেকে সক্রিয় কর্মী বাছাই করে সংগঠনটি। হাক্কানিকে জিজ্ঞাসাবাদে উঠে আসে ইঞ্জিনিয়ার ইমরান হায়দারের নামও। তিনিই নাকি টিটিপির বাংলাদেশ শাখার প্রধান। তবে হাক্কানির ফোন ফরেনসিক করার পর উঠে আসা তথ্য নিয়ে মুখ খোলেনি গোয়েন্দা সংস্থা। পরে জিজ্ঞাসাবাদ শেষে 6 আগস্ট আদালত তাকে কারাগারে পাঠায়। এদিকে এর সপ্তাহখানেক আগেই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার ভেতরে 1 থেকে 1.5 কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা উদ্ধার করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। এরপর 30 জুলাই আশুলিয়ায় ট্রাভেল ব্যাগের ভেতরে রাখা প্রেসার কুকার থেকে উদ্ধার করা হয় আইইডি বা বোমা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বোমাটি টাইমারযুক্ত এবং নির্দিষ্ট সময় বিস্ফোরণের জন্য প্রস্তুত করা ছিল। এসব ঘটনা নতুন করে ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। পাকিস্তান কেন্দ্রিক জঙ্গিবাদ ও স্থানীয় উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে পুলিশের বিশেষ সংস্থা সিটিটিসি ও এটিইউ গঠন করা হয়েছিল এসব নিয়ন্ত্রণে। তবে বোমা উদ্ধারের মতো ঘটনার 2 সপ্তাহ পেরোলেও মতিঝিল ও আশুলিয়ার মামলা এখনো নিজেদের কাছে আনেনি সংস্থা দুটি, শুরু করেনি তদন্ত। মামলাটা আপনাদের কাছে এসেছে কিনা? এমন অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গি বা উগ্রবাদ দমনে করা সংস্থাগুলোকে এখনই কার্যক্রমে ফেরানো জরুরি। কিছু কিছু দৃশ্যমান অ্যাকশন দরকার। এই দৃশ্যমান অ্যাকশন হলে হবে কি যে এক ধরনের আস্থা তৈরি হবে সাধারণ জনগণের মধ্যে। বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করতে দেশি বিদেশি একাধিক নেটওয়ার্ক সক্রিয় থাকার শঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। সকল লাইন নিয়ে চিন্তা করতে হবে, চিন্তা করে এটার রুট যারা আছে সেটা তাকে বের করতে হবে, ওয়েদার ইট ইজ বাংলাদেশের ভেতরে ওর বাইরে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায় সিটিটিসি ও এটিইউ কারো কাছে নেই 5 আগস্ট পরবর্তী জামিনে বের হওয়া জঙ্গিদের তালিকা। সংখ্যাটা বলা যায় যে আপনাদের নজরদারিতে আছে কিনা? সংখ্যাটা তো ওই তালিকার সঙ্গে সংযুক্ত। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও নেই তারা। একই দশা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবেরও। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাথে তার ছোট ভাই এবং মামাতো ভাইকেও একই সাজা দেন আদালত। 14 বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য এই সাজা দেন আদালত। এই বিষয়ে আসাদ পরিবারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ছোট ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাদের অনুপস্থিতিতে এই সাজা দেওয়া হয়। সিরিয়ায় 14 বছর ধরে চলা সংঘাতে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আদালত এ রায় দেয়। সিরিয়ায় আসাদ পরিবার 5 দশক ধরে শাসন করে। সেই শাসনের অবসানে প্রায় 20 মাস পর বাশার আল আসাদ বা তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে এটি প্রথম কোনো রায়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া পরিচালিত হয়। সিরিয়ার 4র্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। একই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় বাশার আল আসাদের মামতো ভাই আতেফ নাজিবকেও। দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। ওই দমন পীড়নেই পরবর্তীতে দেশজুড়ে গণঅভ্যুত্থান ও দীর্ঘ গৃহযুদ্ধের সূচনা ঘটায়। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আতেফ নাজিবকে। কারাগারে পোশাক পরা অবস্থায় তাকে খাঁচার ভেতরে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান। গত বছর জানুয়ারিতে তাকে আটক করে সিরীয় কর্তৃপক্ষ। 2024 সালে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধারা পরাস্ত করে আসাদ সরকারকে। মাত্র 11 দিনের অভিযানে তৎকালীন সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান বাশার আল আসাদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।